আচ্ছা, যোগব্যায়াম বললেই আমাদের চোখের সামনে কি ভাসে? সম্ভবত ম্যাটের উপর করা কিছু শারীরিক কসরত, তাই না? কিন্তু এই চেনা ছবির পেছনে কি আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে? চলুন আজ আমরা একসাথে যোগের সেই প্রাচীন রহস্যের গভীরে ডুব দিই। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যোগের সত্যিকারের উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই শরীরকে ফিট রাখার একটা উপায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে নিজেকে চেনার আত্ম উপলব্ধির এক বিশাল জগৎ? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। এই কথাটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয়, ভাবায়। আচ্ছা, আমরা এখন যেটাকে যোগ বলে জানি বা চিনি, সেটাই কি এর আসল চেহারা? নাকি জানেনই তো, আজকালকার এই ব্যবসা বাণিজ্যের ভিড়ে এর আসল মানেটাই কোথাও হারিয়ে গেছে? তো যোগের এই বাণিজ্যিক চেহারাটা থেকে বেরিয়ে এসে চলুন আমরা একদমের মূলে ফিরে যাই, সেই প্রাচীন বৈদিক যুগে, যেখানে যোগ বা মিলন শব্দটার মানে শুধু শরীর বাঁকানো ছিল না, এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য ছিল। তাহলে যোগ শব্দটা এসেছে যুজ থেকে, যার সোজা মানে হলো মিলন। কিন্তু প্রশ্নটা হলো, কিসের সাথে কিসের মিলন, তাই না? এটা কিন্তু শুধু হাত পায়ের জোড়া লাগা নয়, বরং এটা হলো আমাদের এই খণ্ডিত সত্তার সাথে সেই অখণ্ড চেতনার এক গভীর কানেকশনের কথা। বৈদিক শাস্ত্র মতে এই মিলনটা আসলে আমাদের ভেতরের স্বতন্ত্র আত্মার সাথে মহাবিশ্বের সেই পরমাত্মার একটা সংযোগ, আর এটাই কিন্তু যোগের আসল লক্ষ্য। কিন্তু এই সংযোগটা বুঝতে হলে আগে তো জানতে হবে এই আত্মা জিনিসটা আসলে কি, তাই না? কাকে মেলানোর চেষ্টা করছি আমরা? বৈদিক দর্শন বলছে এই আত্মাই হলো আমাদের আসল আমি, মানে আমাদের আসল সত্তা। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন একটা সিনেমা দেখা হচ্ছে, আমাদের শরীর আর মন হলো সেই সিনেমার বিভিন্ন চরিত্র, কিন্তু আসল সত্তাটা কে? সে হলো সেই দর্শক যে চুপচাপ সবকিছু দেখছে, কিন্তু সিনেমার অংশ নয়। এই যে ভেতরের শাশ্বত পর্যবেক্ষক, এটাই হলো আত্মা। আর এই ভেতরের জগৎটাকে বোঝার জন্য কঠোর উপনিষদে একটা অসাধারণ রূপক আছে। এটা অনেকটা একটা মাস্টার কির মতো। চলুন পরের ধাপে গিয়ে এই রথের রূপকটাকে একটু ভেঙে দেখা যাক। দেখুন, এখানেই আসল মজাটা। ভাবুন তো একবার, আত্মা হলো রথের মালিক, একদম শান্ত স্থির। শরীরটা হলো সেই রথ, আর বুদ্ধি বুদ্ধি হলো সেই দক্ষ সারথি যে লাগামটা ধরে আছে। আর মন হলো সেই লাগাম যা দিয়ে আমাদের 5টা ইন্দ্রিয়ের মতো উদ্দাম ঘোড়াকে কন্ট্রোল করা হচ্ছে। যোগ আসলে আমাদের এটাই শেখায়, কিভাবে এই সারথি বুদ্ধিকে আরও শক্তিশালী করে, মনের লাগামটা শক্ত করে ধরে এই ঘোড়াগুলোকে সঠিক পথে চালিত করে আত্মাকে তার আসল লক্ষ্যে পৌঁছে দেওয়া যায়। তো নিজেকে কন্ট্রোল করার এই যে জার্নি, এই যাত্রাপথে বৈদিক ঋষিরা আমাদের জন্য 3টে রাস্তার কথা বলেছেন। এই 3টে পথকে বলা যেতে পারে একটা প্রাচীন ব্লুপ্রিন্ট, যা আমাদের সেই আত্মার মিলনের দিকে নিয়ে যায়। এই টেবিলটা দেখুন, এটা যোগের একটা কমপ্লিট ছবি আমাদের সামনে তুলে ধরে। খেয়াল করে দেখুন কিভাবে মন্ত্র, প্রাণ আর ধ্যানের মাধ্যমে আমাদের কথা বলার শক্তি, আমাদের জীবনী শক্তি আর আমাদের মন, এই 3টেকেই সাধনা করা হচ্ছে। যারা শব্দের শক্তিতে বিশ্বাসী তাদের জন্য আছে মন্ত্রযোগ, যারা নিজেদের জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য প্রাণযোগ, আর যারা জ্ঞান আর চিন্তার পথে হাঁটতে চান তাদের জন্য ধ্যানযোগ। আর দেখুন, প্রত্যেকটা পথের নিজস্ব জগৎ, নিজস্ব দেবতা আছে, যা থেকে বোঝাই যায় যোগ জিনিসটা কতটা গোছানো একটা বিজ্ঞান। লক্ষ্য কিন্তু একটাই, কিন্তু রাস্তাগুলো আলাদা। ধরুন একটা পাহাড়ের চূড়ায় উঠতে হবে, মন্ত্রযোগ হলো সেই রাস্তা যেখানে ঈশ্বরের নাম জপ করতে করতে ওঠা হচ্ছে। আর ধ্যানযোগ, ওটা হলো সেই রাস্তা যেখানে একদম চুপচাপ প্রকৃতির প্রত্যেকটা শব্দ শুনতে শুনতে, নিজের প্রত্যেকটা পা ফেলার শব্দ অনুভব করতে করতে ওঠা হচ্ছে। দুটো পথে কিন্তু চূড়ায় পৌঁছে দেবে, কিন্তু এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা হবে একদম আলাদা। বেশ, তাহলে এই 3টে পথের শেষে কি অপেক্ষা করছে? এই সাধনার আসল উদ্দেশ্যটা কি? চলুন এবার যোগযাত্রার সেই আল্টিমেট কেনর উত্তরটা খোঁজা যাক। যোগের আসল লক্ষ্য হল আমাদের এই আমি বোধ, আমাদের ইগো বা অহংকারকে পার করে যাওয়া। পতঞ্জলির যোগসূত্রে খুব সুন্দর একটা কথা আছে, বলা হচ্ছে আমাদের মনটা হলো একটা লেকের মতো, যেখানে সারাক্ষণ চিন্তার ঢেউ উঠছে আর নামছে। এই ঢেউগুলোকেই বলা হয় চিত্তবৃত্তি। আর যোগ হলো সেই প্রসেস যার মাধ্যমে এই লেকের জলকে শান্ত, স্থির করে ফেলা যায়, যাতে আমরা এর গভীরে থাকা স্বচ্ছতাকে স্পষ্ট দেখতে পাই।
আর যখন মনের সেই লেকটা একদম শান্ত হয়ে যায় তখন যে অবস্থাটা তৈরি হয় তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। এটা এমন একটা স্টেজ যেখানে বাইরের কোনো ঝড়ঝাপটাই ভেতরের শান্তিকে এক চুলো নাড়াতে পারবে না। তখন বুদ্ধিটা হয়ে যায় একটা পরিষ্কার আয়নার মতো, আর তাতে প্রকৃতির আসল সত্যটা হুবহু ফুটে ওঠে। এটাই হলো যোগ সাধনার সর্বোচ্চ চূড়া, বা বলতে পারেন আল্টিমেট গোল। এতক্ষণ তো আমরা যোগের অনেক গভীর ফিলসফি নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো এই দর্শনকে আমরা রোজকার জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন একটা খুব পরিচিত অভ্যাসের মাধ্যমে এই থিওরি আর প্র্যাকটিসের একটা ব্রিজ তৈরি করি। আমরা অনেকেই সূর্য নমস্কারকে শুধু এক ধরনের ওয়ার্ম আপ এক্সারসাইজ বলে ভাবি, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক গভীর। এটা হলো আসন, শ্বাসপ্রশ্বাস আর মন্ত্রের একটা অসাধারণ কম্বিনেশন, যা এটিকে একটা কমপ্লিট আধ্যাত্মিক উপাসনায় পরিণত করেছে। এখানেই কিন্তু সেই ফিলসফি আর প্র্যাকটিস একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। একটু খেয়াল করুন কিভাবে শ্বাস নেওয়ার সাথে সাথে শরীরটা প্রসারিত হচ্ছে, আবার শ্বাস ছাড়ার সাথে সাথে সংকুচিত হচ্ছে। এই যে একটা রিদমিক মুভমেন্ট, এটা কিন্তু শুধু শরীরকে ফ্লেক্সিবল করে না, এটা আমাদের মনকেও শান্ত করে। প্রত্যেকটা মুহূর্তে এই বর্তমানে থাকতে শেখায়। ঠিক যেমন আমরা একটু আগে ওই মনের লেকটাকে শান্ত করার কথা বলছিলাম, ঠিক সেরকম। কিন্তু জানেন সূর্য নমস্কারের আসল পাওয়ারটা কোথায় লুকিয়ে আছে? এর মন্ত্রগুলোতে, যেটা আমরা প্রায়ই খেয়াল করি না বা এড়িয়ে যাই। প্রত্যেকটা আসনের সাথে যখন সূর্যের এক একটা নাম উচ্চারণ করা হয় তখন এই সাধারণ শারীরিক কসরতটা একটা গভীর প্রার্থনায় বদলে যায়। এটা আক্ষরিক অর্থে আমাদের শরীরকে সূর্যের এনার্জির সাথে কানেক্ট করে। এই কথাটা যোগের আসল সারমর্মকে খুব সুন্দরভাবে ধরে ফেলে। যোগ আমাদের এটাই শেখায় যে সত্যিকারের আনন্দ বাইরে কোথাও থেকে আসে না, এটা আসে আমাদের ভেতর থেকেই, আমাদের ভেতরের দেবত্ব থেকে। আর যখন আমরা সেই ভেতরের উৎসের সাথে কানেক্ট করতে পারি তখন আমাদের জীবনটাই হয়ে ওঠে যাকে বলে অপ্রতিরোধ্য সুখের একটা ঝর্ণা। মনে আছে আমরা সেই রথের রূপকটা দিয়ে শুরু করেছিলাম, যেখানে বুদ্ধিই হলো আমাদের জীবনের রথের সারথি। এখন প্রশ্নটা হলো, আমাদের এই সারথি, আমাদের বুদ্ধি, সে কোন দিকে যাচ্ছে? সে কি লাগাম ছাড়া ইন্দ্রিয়গুলোর পেছনে ছুটছে, নাকি আমরা তাকে নিজেকে চেনার আত্মোপলব্ধির পথে চালিত করছি? আমাদের জীবনের রথ কোথায় যাবে সেই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদেরই হাতে।